আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশেষে প্রায় 9 মাস পর আজ 17 অক্টোবর 2025 যে জুলাই সনদ স্বাক্ষর করা হলো, তা কি আসলে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা ব্লুপ্রিন্ট, নাকি নতুন করে লেখা হচ্ছে দেশের ইতিহাস, যেখানে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের আত্মা সবই মুছে ফেলার প্রস্তুতি চলছে? এই প্রশ্নগুলো আসলে করছে মানুষ, সাধারণ মানুষ। যে সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধারা জড়ালো সহিংসতায়, বিশৃঙ্খলায়, এবং সেই যোদ্ধাদের বেধড়ক পেটালো পুলিশ, অর্থাৎ সংঘর্ষে জড়ালো রাষ্ট্র। যে সনদে স্বাক্ষর প্রদানে অস্বীকৃত জানালো বামপন্থী 4টি দল এবং এনসিপিও। এছাড়া বাদ রইল নিবন্ধিত জাতীয় পার্টি সহ 30টি রাজনৈতিক দল এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ। কেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এই নথি কি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির রাজনৈতিক পুনর্বাসন নিশ্চিত করলো? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, চলুন দেখি এই যে জুলাই সনদের কথা বললাম, আপনারা জানেন এই জুলাই সনদ নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে। বলা হয়েছিল এটা হবে জাতীয় ঐক্যমত্য গড়ার প্রতিশ্রুতি, কিন্তু কিভাবে এটা ঐক্যের বদলে বিভাজনের দিকে গড়ালো? জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন আদেশের রূপরেখা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি এই দলটিকে গুরুত্ব দিয়ে বলবো, কারণ এই দলটির সঙ্গেই অন্তর্বর্তী সরকারের সম্পর্ক অন্য যে কোনো দলের তুলনায় অনেক বেশি সরাসরি এবং অনেক বেশি সক্রিয়। সেই এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। তাহলে এটা করে লাভ কি? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়, অথচ সরকার বলছে জাতীয় ঐক্য। নাহিদের মতে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে। যারা স্বাক্ষর করেছে সম্ভবত 25টি দল, সবার দিকেই আঙ্গুল তুললেন নাহিদ ইসলাম। আমরা জানি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু তারা স্বাক্ষর করেছে। জামাতের মতিগতি এবং তাদের কথাবার্তা নিয়ে আসলে আলোচনা না করাই ভালো, কখন কি করে এটি প্রেডিক্ট করা আমার কাজ নয়। এছাড়া 4 বাম দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ নেতারা যৌথভাবে একটা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা বলেছেন, আদালতে প্রশ্ন করা যাবে না এমন বিষয়ে অঙ্গীকার করতে হয়, মানে যদি অঙ্গীকার করতে হয় তাহলে এমন সনদে স্বাক্ষর করা সম্ভব নয়। তাদের স্পষ্ট অভিযোগ, সনদটি মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন করছে। বিএসডির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ওই সংবাদ সম্মেলনে বলেছেন, সংবিধানের 6ষ্ঠ ও 7ম তফসিল থেকে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অপসারণের প্রস্তাব মানেই তো মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা, অথচ এটাই ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। এর পাশাপাশি 1972 সালের সংবিধানের 4 মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, এইগুলোকে বাদ দিয়ে নতুন করে জাতীয় ঐক্য সংজ্ঞায়িত করা হচ্ছে। বাম দলগুলোর মতে এটা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পুনর্জাগরণ। আরেকটি বিষয় না বললেই নয়, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যা ঘটলো স্বাক্ষরের আগে, তাকে আপনারা কি বলবেন? জুলাই যোদ্ধা এবং আহত বীরদের বিক্ষোভ আমরা দেখলাম, তারা ভাঙচুরেও সামিল হলো এবং তাদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে রাষ্ট্র যে ভূমিকা অবতীর্ণ হলো, তা দেখে আপনার কি মনে হয় না এমন একটা প্রশ্ন করা যায়, আসলে এই সনদটা প্রকৃতই কার জন্য? জনগণের জন্য, না সরকারের জন্য, না বিশেষ কোনো গোষ্ঠীর জন্য? জাতীয় ঐক্যমত্য কমিশন যদিও ঘোষণা দিয়েছে যে সনদের 5 নম্বর দফা পরিবর্তন করে জুলাই বীর যোদ্ধাদের দাবি প্রতিফলিত করা হয়েছে, মানে তারা যা চাচ্ছিল সেগুলো এখানে আনা হয়েছে। তারপর বীর যোদ্ধারা কেন এমন উত্তাল হলো, উত্তেজিত হলো, কেন লাঠিচার্জে রাজপথে আবারও তাদের রক্ত ঝরলো? এই আসলে কেমন ঐক্য? সম্ভবত এই জন্যই এনসিপি বলেছে এই সনদ জনগণের নয়, এটা রাজনৈতিক প্রতারণা। তাহলে 25টি দলের দিকেই কিন্তু আবারও আঙুল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, আইনি ভিত্তি ছাড়া এই সনদ কাগজ ছাড়া কিছু নয়। তারা পুরো প্রক্রিয়াকে এক ধরনের শান্তির নামে রাজনৈতিক হাইজ্যাক হিসেবে ব্যাখ্যা করছেন। এনসিপির দাবি, সনদের বাস্তবায়ন আদেশ জনগণের কাছে প্রকাশ করতে হবে, গণভোটে নিতে হবে সব 84 দফা।
এবং ইউনূস নিজেই জারি করবেন বাস্তবায়ন আদেশ, কারণ তিনি ক্ষমতা পেয়েছেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, কোনো নির্বাচনের মাধ্যমে নয়। তাহলে কি এই সনদ নতুন ক্ষমতার আইনি পর্দা? কি বলবো আসলে। আরেকটা বড় সত্য হচ্ছে 30টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার বাইরে রাখা হয়েছে, কারণ আমরা জানি 52টি রাজনৈতিক দল নিবন্ধিত আছে। আর আওয়ামী লীগের কথা কি বলবো, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তাদের দলীয় নিবন্ধন স্থগিত, দলীয় কার্যক্রম নিষিদ্ধ, যাদের ভোট ভিত্তি এখনো কমপক্ষে 30 থেকে 35% ধরা হয়, রাজনৈতিক বিশ্লেষকরা এই কথাগুলো বলেন, তাদের বাদ দিয়েই যদি জাতীয় ঐক্য তৈরি হয়, সেটা কি মুক্তিযুদ্ধের ধারার ঐক্য হবে? না হতে পারে, নাকি মুক্তিযুদ্ধ বিরোধী নতুন ব্লুপ্রিন্ট হবে? এই প্রশ্ন মাঠেই আছে, জনগণের মনে আছে, মুখে আছে। এর জবাব কে দেবে? কারণ জাতীয় ঐক্যমত্যের নামে যদি অর্ধেক জাতিকে বা অর্ধেকের বেশি, মানে জাতীয় পার্টিও আছে এখানে, বাদ দেওয়া হয়, তাহলে সেটা কি ঐক্যের সনদ নাকি বিভেদের দলিল? সমালোচকরা বলছেন ইউনূস সরকার একটি নতুন রাজনৈতিক দর্শন হয়তো চাপিয়ে দিতে চাইছে, যার পেছনে আছে প্রো পাকিস্তানি মনোভাব, যেটি আমরা গত কয়েক মাস ধরে দেখছি বিভিন্ন অকেশনে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করতে চাই। সনদে যুক্ত একাধিক ধারার মধ্যে বলা আছে এই নথি আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ জনগণ কোনো অসন্তোষ জানালেও বা অসন্তোষ তৈরি হলেও বিচার ব্যবস্থা সেটি পর্যালোচনা করতে পারবে না। অনেকে এটাকে তুলনা করছেন পাকিস্তানের সামরিক শাসকদের শাসন পদ্ধতির সঙ্গে, যেখানে দায় মুক্তি এবং বিচারহীনতাই আসলে এক ধরনের নিয়ম। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে অত্যন্ত সহজ বিশ্লেষণে একটি চমৎকার কন্টেন্ট করেছেন এই বিষয়টি নিয়ে। আমার কাছে ভালো লেগেছে, তাই সেখান থেকে কিছু চুম্বক অংশ আপনাদের জন্য শেয়ার করছি। হয়তো অনেকে দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য এটি কাজে দেবে। মাসুদ কামাল বলেছেন যে নথিকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্যের সনদ, সেটি আসলে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যেকার চুক্তি। ঠিকই তো, অথচ জাতীয় ঐক্যমত্য মানে তো যেখানে গোটা জাতি একমত। ওই যে বললাম, অর্ধেকের বেশিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যমত্য করতে চলেছে প্রফেসর ইউনূস। তিনি প্রশ্ন তুলেছেন, এই দেশের নাগরিক কি কেবল রাজনৈতিক দলগুলোর সদস্যরাই? দল ছাড়া কোনো জাতি নেই, মানে দল ছাড়া কোনো নাগরিক নেই অবশিষ্ট, যারা আসলে জাতির উল্লেখযোগ্য একটি অংশ? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তিনি। মাসুদ কামালের মতে এই প্রক্রিয়ায় নাগরিক সমাজ, পেশাজীবী, এমনকি সংখ্যালঘুদের মতও বের করে দেওয়া হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে, যা ঐক্যের সনদ নয় বরং বর্জনের সনদ তৈরি করেছে। মানে আমার চিন্তাগুলো অনেকটা এরকম বলেই আমি হুবহু তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তিনি, যে সরকার নিজেই সংবিধানের বাইরে তৈরি, মানে সাংবিধানিকভাবে যে সরকারের জন্ম হয়নি, সে আবার কিভাবে নতুন সংবিধান তৈরি করে? অত্যন্ত ভ্যালিড কোশ্চেন। মাসুদ কামালের বিশ্লেষণ অনুযায়ী সনদে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যা বর্তমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, ফলে এটি কার্যত দ্বিতীয় সংবিধান হয়ে দাঁড়াবে, যা রাষ্ট্রীয় কাঠামোকে আরো জটিল করে তুলবে। আর আমি বলতে চাই, আসলে এটি যে কি হবে যারা করেছে তারাও জানে না, আর আমরা তো বলতে পারবো না। মাসুদ কামাল বলেন, এটি যদি আদালতকে এড়িয়ে চলে তাহলে বাংলাদেশে থাকবে দুটি সংবিধান, একটি বাস্তব আর একটি ক্ষমতার। আর আমি যদি আমার কথাটা সহজ করে বলতে চাই আপনাদের কাছে, সেটি হচ্ছে এরকম যে যদি 1971-এর ঘোষণাপত্র বাদ যায়, তাহলে রাষ্ট্রের জন্মের ইতিহাসই তো প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এটি আমি বোকা মানুষ, আমার এমনটাই মনে হয়। যদি আদালতকে বাদ দিয়ে সনদ কার্যকর করা হয়, তাহলে সংবিধানের শপথ ভঙ্গ ঘটবে বলে আমি মনে করি, যা ভবিষ্যতে নাগরিক অধিকার সংকোচন ঘটাতে পারে। যদি এই সনদে মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলোর ভূমিকা বৈধতা পায়, কি বলছি বুঝতে পারছেন, তাহলে বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক রিসেটের মুখোমুখি হবে, যেখানে স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রের ধারণাটাই পাল্টে যেতে পারে। আমার যেটা মনে হচ্ছে, শেষ পর্যন্ত ইউনূস কি আসলে তার রিসেট বাটন তত্ত্বকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছেন এই সনদের মাধ্যমে? এটি ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি এই আপ্রাণ চেষ্টাটি করে চলেছেন। এসব কারণে জুলাই সনদ নিয়ে আসলে এত প্রশ্ন উঠছে, আরো উঠতে থাকবে। বলা হচ্ছে এটি আসলে ঐক্যের সনদ নয়, বিভাজনের দলিল। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখা শুরু হলে আগামী প্রজন্ম জানবে বাংলাদেশ আসলে জন্মগ্রহণ করেছিল কাগজের মাধ্যমে, রক্তের বিনিময়ে নয়। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জা বলে আমি মনে করি। দর্শক, বরাবরের মতো শেষ করবে একটি প্রশ্ন দিয়ে। তা হলো, জুলাই সনদ কি আসলে গণতন্ত্রের পুনর্জন্মের দলিল,
নাকি মুক্তিযুদ্ধের ধারাকে উপেক্ষা করা নতুন এক রাজনৈতিক কৃত্রিমতা? সেদিন শুনলাম হঠাৎ করে যমুনায় আবার জরুরি বৈঠক ডাকা হয়েছে। তো আমি ঢাকায় আমার এক ছোট ভাই সাংবাদিককে ফোন করে বললাম, কি রে হঠাৎ করে আবার কি কারণে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে দাওয়াত দিচ্ছেন কেন, ঘটনাটা কি? তো সে হাই তুলতে তুলে বলল, ভাই এই যে দেশের লোক মারা গেছে, দেশের লোক মারা গেলে এই লোকটা মুরগির সালন দিয়ে ভাত খাইতে, আনন্দ ফুর্তি করতে, বন্ধু বান্ধবদের ডাকতে খুব পছন্দ করে। কি আজে বাজে কথা। আমি বললাম, এটা কোন ধরনের কথা? বললো, দেখেন এর আগে যখন একটা উত্তরায় বিমান দুর্ঘটনা ঘটলো, একটা উড়োজাহাজ গিয়ে বাচ্চারা মারা গেল একটা স্কুলে, সেদিনও কিন্তু সে একটা জরুরি বৈঠক ডাকলো। আর এখন মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে, 16 জন মানুষ মারা গেছে, কোনো হইচই নাই, পরিবেশ খুব শান্ত, মুরগির সালন দিয়ে ভাত খাওয়ার জন্য তাকে তাই আজকে সন্ধ্যায় এই বৈঠকটা ডাকতেই হয়েছে। আমার এই ছোট ভাইটার বিদ্বেষপূর্ণ কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা সকলেই জানি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি জানি না ওনার মনের মধ্যে কি আছে, কিন্তু আসলে সেই মুরগির সালন দিয়ে যমুনাতে যে ভাত খেতে ডেকেছিলেন, এটার মূল কারণ হচ্ছে জুলাই সনদে জুলাই জুলাই ভাব চলে এসেছে। জুলাই সনদ গিট্টু লেগে গিয়েছে। কোনটা জুলাই সনদ না জুলাই ঘোষণা? ভাই অনেকগুলো জুলাই আছে, আগেরটা যদি ঘোষণা হয়ে থাকে এটা সনদ। আমার অনেক দর্শক বলবেন, ভাই আপনি কিছু জানেন না, অমুকের নাম বলতে পারেন না, তমুকের নাম বলতে পারেন না, ইউটিউবে বসে যান, সবই পারি ভাই, বলতে ইচ্ছা হয় না। তো যাই হোক, এটা হচ্ছে জুলাই সনদ। তো সেই জুলাই সনদ হঠাৎ করে ঘোষণা হয়েছে, ঘোষণা হবে, স্বাক্ষর হবে। আজকে এই ভিডিওটা আপনারা যখন দেখবেন শুক্রবারে, যখন বিকেল 4টায় সংসদ ভবনের কোনো একটা জায়গায়, ভিতরে বাইরেই মনে হচ্ছে, এই সনদ স্বাক্ষরিত হবে। এবং যথারীতি বাঙালি কোনো কিছুতে একমত হয় না, জুলাই সনদ নিয়ে কেউ একমত না, অনেক ধরনের রাগ অভিমান হচ্ছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন, আমি জানি না ইতিমধ্যে আমাদের ন্যাশনাল এনসিপির বন্ধুরা বিমান যুগে অলরেডি কক্সবাজার চলে গেছেন কিনা, না বা অন্য কোথাও গেছেন, হয়তো এইবার সুন্দরবনে চলে গেছেন, আমি সেটা জানি না, বাট তারা ঘোষণা দিয়েছেন তারা এখানে স্বাক্ষর করবেন না। এর বাইরে জামাত ইসলাম কি করবে, জামাত ইসলাম নিজেই জানে না। আমরা হয়তো জানতে পারবো শুক্রবারে সকালে বা দুপুরে তারা স্বাক্ষর দিবে কিনা না। বিএনপি হচ্ছে একমাত্র পার্টি যারা খুব উদ্গ্রীব, খুব ভালোবাসার সাথে স্বাক্ষর করতে চায়। বিএনপি হচ্ছে সেই প্রেমিকের মতো, মানে প্রেমিকা যখন ওই একটু চিপায় পাওয়া গিয়েছে, প্রেমিকা বলছে যে বলো তুমি আমাকে বিয়ে করো, হ্যাঁ বিয়ে করবো, সবই করবো ভাই, ওইগুলো পরে হবে, এখন চিপায় এসেছি, সুযোগ নেই। বিএনপি হচ্ছে ভাই যে কোনো মূল্যে নির্বাচনটা দেয়, হ্যাঁ কোথায় কোথায় স্বাক্ষর করতে হবে সব স্বাক্ষর করে দিচ্ছে। কারণ একমাত্র ম্যাচিউরড পার্টি হিসেবে এই খেলার মধ্যে বিএনপি আছে, যারা জানে এই যে জুলাই ঘোষণা হচ্ছে এইটার আসলে কোনো ধরনের বাস্তব কোনো ভিত্তি নেই। এর আগে 3 জোটের রূপরেখা হয়েছিল, এবং বিভিন্ন সময় যখন 111 এসেছিল বা অন্যান্য কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছিল, তখন এই ধরনের সুন্দর সুন্দর কথা দিয়ে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা, সংস্কার প্রস্তাব আমরা করে থাকি। এই সংস্কার প্রস্তাব এইবারও হয়েছে। বাট এইবার যেটা হয়েছে, এই মুরগি সালন উৎসবের শেষ পর্যন্ত আমাদের রাজনীতির সুলাইমান শুকন, মোটিভেশন স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সেই আবেগ ঘন ভাষণ, যেটা উনি খুব ভালো দিয়ে থাকেন, সেটা দিয়েছেন। এবং সেখানে তিনি বলেছেন, আমি প্রথমে শুনতে ভুল করেছি, উনি বলেছেন যে এটা যেটা ঐতিহাসিক ব্যাপার, বিশাল ব্যাপার, সারা দেশের লোকজন আগ্রহ নিয়ে বসে আছে, এবং উনি তখন বলেছেন যে যারা এটার মধ্যে স্বাক্ষর করবেন তাদেরকে জাদুঘরে রাখা হবে। ইনফ্যাক্ট আমি প্রথমে সেটাই একটা ফটো কার্ড দেখে খুব দ্রুত পড়ে বলে, কি মানে জাদুঘরে এদেরকে রেখে দেওয়া হবে? জিনিসটা আপনারা কল্পনা করুন, মানে বড় বড় বয়ামের মধ্যে কি বলে এটাকে, ফরমালিন ঢুকিয়ে এখানের মধ্যে যারা স্বাক্ষর করেছে তাদেরকে রেখে দেওয়া হবে। কি ভয়াবহ চিন্তা আমি প্রথমে করেছি, যে একটা বয়ামের মধ্যে দেখা যাচ্ছে যে জুনায়েদ সাকি, একটা বয়ামের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মান্না ভাই বসে আছেন, তারপরে ধরেন আরেকটা বয়ামের মধ্যে নাহিদকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, ভুড়ির কারণে ওকে ঢুকানো যাচ্ছে না, চাপিয়ে চাপিয়ে ঢুকানো হচ্ছে, এবং চারদিকে ছলকে ছলকে ফরমালিন পড়ে যাচ্ছে। এই যে দৃশ্যকল্প চিন্তা করে আমি আটকে উঠেছিলাম। পরবর্তীতে শুনলাম যে না, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সবকিছুকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে খুবই এক ধরনের জাদুঘর সম্রাট বলা যেতে পারে, দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার গল্প বলে বলে ওনার জীবনী উনি অনেক কিছু অর্জন করে ফেলেছেন। এইখানেও তিনি বলেছেন জাদুঘরের কথা, বাট ওইখানে আমি আপনি নিশ্চিত হতে পারি যে যারা স্বাক্ষর করবেন তাদেরকে জাদুঘরে রাখা হবে না, তাদের কলমটা এবং তাদের ছবিটা জাদুঘরে রাখা হবে। ভাগ্য ভালো এখনো বলেন নাই যে এই জিনিসগুলো ওনারা চিড়িয়াখানায় রাখবেন। কেউ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বুদ্ধিটা দেন, তিনি হয়তো ভবিষ্যতে বলবেন যে জিনিসগুলো চিড়িয়াখানায় রাখা হবে, মিরপুরে গ্রামীণ ব্যাংক থেকে 10 টাকা রিক্সা ভাড়া, 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে গিয়ে সবাই দেখতে পাবেন। যাই হোক, কৌতুক অ্যাপার্ট, মূল কথা হচ্ছে জুলাই সনদ নামে এই জিনিসটা আজকে যেটা হচ্ছে এবং স্বাক্ষর হবে, এটাতে সকলে স্বাক্ষর করছেন না। সকলে স্বাক্ষর করছেন না বলতে প্রথম কথা হচ্ছে নিবন্ধিত দলের 60% দল এই প্রসেসের মধ্যেই নাই। আমি আওয়ামী লীগের কথা বাদ দিচ্ছি, আমি জাতীয় পার্টির কথা বাদ দিচ্ছি,
আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট ছিল, 14 দল ছিল, তাদের যে শরিক দলগুলো, এরা প্রত্যেকে কিন্তু প্রায় প্রত্যেকেই নিবন্ধিত দল। তারা কোনো না কোনো কালে সংসদে গিয়েছে। তাদেরকে বাদ দিলেও সব মিলিয়ে 60% দল নিবন্ধিত, তাদেরকে এখানে নিমন্ত্রণ করা হয় না। এবং যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এদের মধ্যে যারা আছেন, আমি জানি না কতগুলো নিবন্ধিত কতগুলো অনিবন্ধিত। এনসিপির কথা তো বলাই যায় নিবন্ধন পায় না, এবং আমার ধারণা আরো অনেকেই নিবন্ধন পায় নাই। তাদের স্বাক্ষরে অস্বাক্ষরে কিছুই আসে যায় না। রাষ্ট্র জাতি তাদের কাছে কিছু আশাও করে না এইসব ছোট ছোট দলের কাছে, এবং তারাও আসলে এই বিশেষ বিশেষ সময়ে যখন উদ্ভট উদ্ভট সময় তৈরি হয়, তখন বড় বড় দলগুলো তাদেরকে ডেকে নেয় এবং তারা মাথা দুলিয়ে সেখানে গিয়ে কফির কাপে কেক চুবিয়ে খেয়ে খেয়ে বিভিন্ন মতামত দেয়। এবং বাইরে এসে এখন যেহেতু অনেকগুলা টিভি চ্যানেল আছে, এবং এর বাইরেও আমাদের অনেক সাংবাদিক ভাইরা পার্সোনালি ইউটিউব করে থাকেন, তাদের কাছে বাইটি দিয়ে আনন্দ পান, শ্বশুর বাড়িতে একটু পরিচিতি বাড়ে, এর বাইরে আসলে কোনো একটা কিছু হয় না। সো এই দলগুলো আসলে স্বাক্ষর করবে। ইনফ্যাক্ট জুলাই সনদ বিষয়টা খুব বড় কিছু হবে না। মানে আপনারা যারা খুব বেশি জুলাই ভক্ত, তারা শুনতে হয়তো খুব মন খারাপ করবেন। আমি দেখেছি এই জুলাই সনদটা যিনি বানিয়েছেন, আমাদের আলী রিয়াজ স্যার, উনি বিগত সময়ে, মানে প্রথম আলো তো কত 25-28 বছর ধরে বোধহয় চলছে, ধরে বিগত সময় জীবনে যা যা কল্পনা করে লিখেছিলেন প্রথম আলোতে তিনি এবং তার মতো সুশীল সমাজ, যে ইহা ইহা করিলে রাষ্ট্র ভালো হইতে পারে, তার সবকিছুকে চিপিয়ে একটা রস তৈরি করে উনি 40 পৃষ্ঠার এই জুলাই সনদ তৈরি করেছেন। এর মধ্যে খুব ভালো ভালো কথা আছে, এগুলো আসলে দ্বিমত করার কোনো কারণ নাই। যদিও আমি দেখলাম যে কোথাও কোথাও বলা হচ্ছে যে নমিনেশন দিতে হবে 5%, 5% নারীকে রাখতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের কিছু প্রস্তুতি নিয়ে অনেক বিতর্ক করেছে, এবং রাষ্ট্রপতিকে পাওয়ার ব্যালেন্সের নামে কিছু জিনিস এনেছেন, যে রাষ্ট্রপতি অমুক অমুক পদে নিয়োগ দিতে পারবেন, তার সুপারিশ লাগবে না। যেমন ধরেন খুব সম্ভবত প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার, তথ্য কমিশনার এবং আরো কিছু পদ আছে, রাষ্ট্রপতি যে কাউকে নিয়ে দিতে পারবেন। এগুলো শুনতে খুব ভালো। মুশকিলটা হচ্ছে কি, যে রাজনৈতিক দল যাকে ওইখানে রাষ্ট্রপতি বানাবে, তারা তাকেই বানায় যিনি ওই দলের সবকিছু এন্ডোর্স করেন। আওয়ামী লীগের আমলে তাই করেছেন। আওয়ামী লীগ একবারই শুধু তার রাজনৈতিক ভুল করেছিল, যেটা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়েছিল, যিনি আসলে নিজের ব্যক্তিত্বে চলা একটা লোক, যিনি আওয়ামী লীগের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না। এর বাইরে যারাই যে যখন রাষ্ট্রপতি হয়েছেন, আমরা যদি বিএনপি সময় বলি ইয়াজউদ্দিন, মানে নিজে তো এক ধরনের অসম্মানিত হয়ে গিয়েছেন, কিন্তু তিনি আসলে কোনো কিছুই হাওয়া ভবনের হাওয়া বাতাস ছাড়া সমর্থন করেন নাই। সুতরাং এই ক্ষমতাগুলো যদি আপনি রাষ্ট্রপতির হাতে দেন বা না দেন, এতে আসলে কোনো কিছু আসে যায় না। তারপরে বলা হয়েছে যে এক লোক 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, যতবার যত মেয়াদি করে থাকেন না কেন। এটাও আসলে খুব মানে বাস্তবায়নযোগ্য বিষয় নয়। বাস্তবায়নযোগ্য বিষয় না, ধরেন আমরা যদি ধরি যে আওয়ামী লীগ অথবা বিএনপি, শেখ পরিবার অথবা জিয়া পরিবার থেকেই প্রধানমন্ত্রী সাধারণত হয়ে থাকেন, তারা একজনের পর আরেকজন হবেন, তাদের পরিবারের একজনের 10 বছর শেষ হবে, তারেক রহমানের শেষ হবে, তারপরে হয়তো উনি বলবেন যে না ঠিক আছে, আমরাই বলবো যে তারেক রহমানের স্ত্রীকে করে দেন এখন প্রধানমন্ত্রী, আপনি রেস্ট নেন, উনি আরো 10 বছর, ততক্ষণে তারেক রহমানের সন্তানরা বড় হয়ে যাবেন, তারা আরো 10 বছর। একই ঘটনা শেখ হাসিনা যদি এখন বলেন যে না ঠিক আছে আমার 10 বছর হয়ে গেছে, যদি উনি বা আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে, তাহলে আমার ছেলে 10 বছর, তারপর আমার মেয়ে 10 বছর, ততদিনে ওনার নাতি নাতনি যারা তারা বড় হয়ে যাবে, তারা আরো 10 বছর করে। এই সিস্টেমগুলা আসলে দেখতে শুনতে খুবই সুন্দর, বাস্তবায়নের ক্ষেত্রে এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু হবে না। এবং যেহেতু এটা হবে না, তাই আমি যারা এটাতে এখনো স্বাক্ষর করছেন না তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা বিএনপির পথে হাঁটুন, উদ্গ্রীব উৎসাহের সাথে স্বাক্ষর করুন এবং জাদুঘরে চলে যান। জাদুঘরে আপনারা যাবেন না, আপনাদের কলমটা জাদুঘরে পাঠিয়ে দিন, একটু ভালো দামি কলম নিয়ে রাখেন, কয়েক বছর তো এখানে থাকবে, পরবর্তী লোকজনের সেই জাদুঘর ভেঙে এগুলা ডাস্টবিনে ফেলে দেওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে যাতে একটা সুন্দর কলম থাকে। কারণ ওইখানে একটা পচা কলম রাখলেন, কেউ একটা সেলফি তুলে বলে দিল যে দেখ দেখ অমুক পার্টি এত গরিব, এটা 3